আসসালামু আলাইকুম। হোয়াইট হাউসে সাংবাদিকদেরকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে ইরান খুব শীঘ্রই একটি চুক্তি করতে যাচ্ছে আমেরিকার সঙ্গে। এবং প্রথম দফা যেই কারণে চুক্তি ভেস্তে গিয়েছিল সেটা হচ্ছে যে পারমাণবিক অস্ত্র। আমেরিকা বলতেছে যে ইরান আগামী 20 বছরে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না, কিন্তু ইরান বলেছিল না 5 বছর। তো এই 20 বছর আর 5 বছর মাঝে গ্যাপ 15 বছর। এখন প্রেসিডেন্ট ট্রাম্প বলতেছেন যে ইরান নাকি সেই চুক্তি করতে সম্মত হয়েছে, যে ইরান আগামী 20 বছর কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। সেটা তিনি লাস ভেগাসে উড়াল দেওয়ার আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে এই কথা বলেছেন। এবং তিনি খুবই খুশি, এবং তিনি বলতেছেন যে এই ঐতিহাসিক চুক্তি সই হওয়ার সময় তিনি নিজেও থাকতে পারেন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে, এবং থেকে তিনি নিজের হাতে সেই চুক্তিপত্র সম্পাদন করবেন, এবং যেখানে থাকবেন ইরানের পক্ষ থেকে আব্বাস আরাচি এবং বাকের গালিবাফ এবং অধ্যাপক মারান্ডি, তারা থাকবেন ইরানের পক্ষ থেকে। এখন প্রশ্ন হচ্ছে যে এটা আসলে ইরানের জন্য ভালো নাকি খারাপ? দেখুন, ইরানের অনেক সমস্যা আছে। আমরা সবসময় ইরানের পক্ষে কথা বলি, বাট ইরানের কিছু ব্যাড সাইডও বলি। ইরানে এমনটা সরকার আছে যারা ক্ষমতায় টিকে থাকার জন্য অনবরত নিজ নাগরিকদেরকে হত্যা করে। এখন বলতে পারেন যে সব দেশই তো করে। হ্যাঁ, অন্যান্য দেশগুলো যারা হত্যাকারী, যারা মার্ডার কেসের আসামি, যারা মাদক বিভিন্ন কারণে শাস্তি দেয়, বাট ইরান হচ্ছে শুধু সরকারের বিরোধিতা করার কারণে এরকম, বা রাস্তায় প্রোটেস্ট হয়, গুলি করে মারে, ফাঁসি দেয় প্রচুর। পৃথিবীতে মনে হয় দ্বিতীয় দেশ, সৌদি আরব মনে হয় ফার্স্ট, ইরান মনে হয় সেকেন্ড। এখন মনে করেন যে মার্কিন নিষেধাজ্ঞা গত 20 বছর, মার্কিন সাম্রাজ্যবাদের প্রভাব আস্তে আস্তে কমতে শুরু করেছে। এটা এটা শেষ হতে আরো 100-150 বছর লাগবে, বাট এখনো তো আছে, তাই না? এই গত 45-50 বছর ধরে এই যে মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব, বিশেষ করে ইসলামী বিপ্লবের পরে, এতে আসলে ইরানের যে তেল বিক্রি করে ওগুলো টাকা বিভিন্ন ভাবে নিতে হয়, মানে স্ট্রেট আসে না, লেনদেন হয় না, কারণ মার্কিন নিয়ন্ত্রণেই থাকে সব টেকনোলজি, সকল ব্যাংকিং সিস্টেম, সবকিছু তো মার্কিন নিয়ন্ত্রণে, ডলারের আধিপত্য, সবকিছু মিলিয়ে তাদের একটা সিস্টেমে খরচ করতে হয়। ওই সিস্টেমে খরচ করতে গিয়ে তাদেরকে চীনের কাছে কম দামে তেল বিক্রি করতে হয়। তো এই সমস্ত বিভিন্ন কারণ আছে, দেশের ভিতরে অর্থনীতি খারাপ, বেকার অনেক বেশি। এই কারণে মানে মানুষ আসলে সন্তুষ্ট না সরকারের উপরে। কারণ একজন সাধারণ নাগরিক হিসাবে কিন্তু আমার রাজনীতি বোঝার প্রয়োজন নেই, তাই না? আমি চাই আমি শান্তিতে থাকবো, আমি চাকরি বাকরি করবো, আমি অর্থনীতি আমার প্রবৃদ্ধি হবে, আমি ভালো লাইফ লিড করবো, কিন্তু সেটা তো আমি পাচ্ছি না। উপরন্তু আরো আমেরিকা ইসরায়েল আমাকে বোমা মারে। হ্যাঁ, তো এই সমস্ত বিভিন্ন কারণে তো নাগরিকদের ক্ষোভ আছেই। যদিও আয়াতুল্লাহ আলী খামেনি মারার পর নাগরিকরা সকল ভেদাভেদ ভুলক্যবদ্ধ হয়েছেন এবং আমেরিকা ইসরায়েল বিরুদ্ধে যুদ্ধ করতেছেন, এবং সেই যুদ্ধে তারা সফল হচ্ছেন। এখন ট্রাম্প বাধ্য হয়ে চুক্তি করতে বাধ্য হচ্ছে। ট্রাম্পের আশা ছিল ইরানের সরকার পরিবর্তন এবং ইরানের তেল গ্যাস ক্ষেত্রে নিয়ন্ত্রণ, বাট সেটা হয়নি। এখন সেটা যখন হয়নি, তখন ট্রাম্প বাধ্য হয়ে এখন চুক্তি করতেছেন, কারণ ট্রাম্পের এছাড়া কিছু করার নেই। ট্রাম্প অলরেডি হরমুজ প্রণালী এক পাশ দিয়ে ব্লক করেছেন। তিনি বলছেন ছাড়বেন পার্মানেন্টলি, এখনো ছাড়েন নাই। এখন কি হবে? এখন ইরানের ক্ষতি হচ্ছে যে আগে ইরানের জাহাজগুলো চলতো, এখন চলতে পারবে না। অন্যান্য দেশের জাহাজগুলো তো ইরান আটকে দিয়েছিল, কিন্তু ইরানের জাহাজগুলো ঠিকই চলতো, কিন্তু মার্কিন অবরোধের কারণে এখন আর কোনো জাহাজই এখান দিয়ে চলতেছে না। এখন প্রশ্ন হচ্ছে এই অবরোধ ট্রাম্প কতদিন রাখতে পারবে? 15টা যুদ্ধ জাহাজ এক জায়গায় রাখছে, প্রচুর খরচ। এবং তারপরে আহ ইরান না হয় তাদের তেল বিক্রি করতে পারলো না, তাদের পণ্য আনতে পারলো না, তাদের অর্থনৈতিক অবস্থা আরো খারাপ হয়ে গেল। বাট ইরানের সঙ্গে 7টা দেশের বর্ডার আছে, ওইখান দিয়ে তারা কিছু কিছু পণ্য আনতে পারবে, হয়তো ওইটা এনাফ না। কিন্তু যদি আপনি দেখেন যে সৌদি আরব, তারপর অন্য দেশগুলো কিন্তু এই হরমুজ দিয়েই তেল রপ্তানি আমদানি করে এবং বিভিন্ন পণ্য আমদানি করে, তারাও কিন্তু পারতেছে না। হ্যাঁ, তার মানে হচ্ছে যে ইরানের একটু ক্ষতি হচ্ছে, বাট পরিস্থিতির কিন্তু কোনো উন্নতি হচ্ছে না। ওই হরমুজ বন্ধই থেকে যাচ্ছে। তো এমন অবস্থা আমেরিকা কয়দিন কি করতে পারবে? তো এই কারণে গতকালকে আপনারা দেখেছেন যে পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির তিনি ট্রাম্পের একটা বিশেষ চিঠি নিয়ে তিনি গিয়েছেন ইরানে। সেই চিঠির বিষয়বস্তু আমরা জানি না, তবে আমি অনুমান করতে পারি যে প্রেসিডেন্ট ট্রাম্প যে চিঠি লিখেছেন সেই চিঠির বিষয়বস্তু হচ্ছে এরকম যে, দেখো, এই যুদ্ধে করাটা সঠিক হয়েছে কি ব্যাঠিক হয়েছে এটা আসলে এখন আর বলে লাভ নাই, যুদ্ধ তো শুরুই হয়ে গিয়েছে। এখন তোমরা যদি একটা চুক্তিতে সাইন করো 20 বছরের জন্য, তাহলে আমরা চুক্তিতে সই করতে রাজি আছি। এবং তোমাদের যে $100 বিলিয়ন বিভিন্ন ব্যাংকে আটক আছে বিশ্বের, এটা আমরা ফেরত দেব। 1979 সালে ইসলামী বিপ্লবের পর ইরানের রাজধানী তেহরানে মার্কিন দূতাবাসে একটি জিম্মি ঘটনা ঘটে। সেই জিম্মি ঘটনার পরই আমেরিকা সহ বিভিন্ন দেশ ইরানের উপর নিষেধাজ্ঞা দেয়। এখন ইরানের এই $100 বিলিয়ন এগুলো চায়না, তারপরে ভারত, আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশে আটক আছে। এখন এই অর্থগুলো যদি তারা পায়, তাহলে তারা তাদের দেশকে পুনর্গঠন করতে পারবে। পাশাপাশি মার্কিন যে স্যাংশন গুলো আছে এগুলো যদি সব তুলে দেয় আমেরিকা, তাহলে তারা এই
মার্কিন নিয়ন্ত্রিত সিস্টেমে প্রবেশ করতে পারবে এবং তারা স্বাভাবিকভাবে লেনদেন চালাবে, এবং তেলটা যদি ওপেনলি বিক্রি করতে পারে তাহলে ইরান অর্থনীতি দ্রুত ঘুরে যাবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন, ভাই কিন্তু পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারলো না। দেখুন, পারমাণবিক অস্ত্র, এই যে যুদ্ধ হলো 45 দিন আজকে বা 46 দিন, কম বেশি হতে পারে, পারমাণবিক অস্ত্র তো কেউ ব্যবহার করে নাই। আমেরিকা করে নাই, ইসরায়েল করে নাই, ইরানও করে নাই। এবং এই পৃথিবীতে একটা মাত্র পারমাণবিক বোমা ব্যবহার হচ্ছে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে। এরপরে তো প্রচুর যুদ্ধ হয়েছে, ভিয়েতনাম যুদ্ধ, আরো কত যুদ্ধ, কেউই কিন্তু ব্যবহার করে নাই। কারণ সবাই জানে যে আমি যদি এই পারমাণবিক বোমা আরেকজনের গায়ের উপরে মারি, আমিও কিন্তু বাঁচবো না। এবং এটার পরিণতি বড় ভয়াবহ। মানুষের জীবনে, পরিবেশের উপরে এই পারমাণবিক অস্ত্রের প্রভাব খুবই ভয়াবহ। এবং ইরান কিন্তু পারমাণবিক অস্ত্র ছাড়াই কিন্তু এতদিন যুদ্ধ করে আসছে। হ্যাঁ, সুতরাং পারমাণবিক অস্ত্র আসলে ব্যবহার করার মতো না। এটা হচ্ছে সাইকোলজি যে আমার কাছে আছে। আমার যেমন আমি বলি যে আমার সঙ্গে কিন্তু লাগতে আসিস না, আমার কাছে কিন্তু ওই জিনিস আছে, এছাড়া কিছু না। যদি আমেরিকা ইরানে পারমাণবিক বোমা মারে, তাহলে কি মধ্যপ্রাচ্য বাঁচবে? মধ্যপ্রাচ্য তো বাঁচবে না, কারণ ইরানও তো মারবে। কারণ আপনি ইরানে পারমাণবিক বোমা মারলে সেখানে 20 লাখ, 30 লাখ, 50 লাখ, 1 কোটি মানুষ মারা যাবে সঙ্গে সঙ্গে। বাট তারপরেও তো অনেক মানুষ বাঁচবে। ইরান তো অনেক বড় দেশ, তারা কি ছেড়ে দিবে? তারা তো তখন তাদের পারমাণবিক অস্ত্র নিয়ে আবার মারবে। আরেকটা বিষয় হচ্ছে, গতকালকে ট্রাম্প একটা ইন্টারভিউ দিয়েছেন ফক্স বিজনেসকে। সেখানে প্রশ্ন করা হয়েছিল যে ইরান হয়তো বললো যে ঠিক আছে, আমরা 20 বছরের জন্য কোনো পরমাণু অস্ত্র বানাবো না। বাট ইরান যদি রাশিয়ার কাছ থেকে গোপনে কাস্পিয়ান সাগর দিয়ে ইউরেনিয়াম নিয়ে, কাস্পিয়ান যে রডটা আছে, ল্যান্ডলক রড, সেটা তো মানে ইরান থেকে সরাসরি জাহাজ চলে রাশিয়াতে, যদি সেখান থেকে গোপনে আবার রাশিয়া ইরানকে ইউরেনিয়াম দিয়ে দেয়, সেটা আপনি বুঝবেন কি হবে, মনিটর করবেন কি হবে? তো ট্রাম্প এই প্রশ্নের কোনো সরাসরি জবাব দেননি। ট্রাম্প আসলে এত কিছু ভাবতেছেন না। ট্রাম্পের কথা হচ্ছে যে এই যুদ্ধ থেকে আমি অ্যাজ কুইক অ্যাজ পসিবল আমি চলে যেতে চাই, এখন যাতে আমার মুখ রক্ষাটা হয়, যাতে কেউ বলতে না পারে যে ট্রাম্প পরাজিত হয়েছে। এই কারণে এরা চুক্তি করব, এবং সেই চুক্তিতে ইরানকে অবশ্যই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না 20 বছর, এটা গ্যারান্টি দিতে হবে। পরবর্তীতে তারা গোপনে কিছু করলে তো আমার কিছু করার নেই, বাট চুক্তিটা হোক, জনগণ দেখুক ট্রাম্প জয়লাভ করেছে। দেখুন, গতকাল মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট তিনি বলেছেন যে ইরানকে আর চীনের কাছে তেল বিক্রি করতে দেওয়া হবে না। আমি জানি না এই চুক্তি কি হয় বা কতটুকু কি লেখা থাকে। তাহলে চীন তেল পাবে কোথায়? চীন কিন্তু একটা বিশাল দেশ এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী দেশ এবং উৎপাদনমুখী দেশ। এদের উৎপাদন ঠিক রাখতে প্রচুর তেল দরকার হয়। এবং এরপরেই রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ বলেছেন যে আমরা তেল দিব চীনকে। হ্যাঁ, তো এখন তেলের জন্য কিন্তু চীন একটা যুদ্ধ বাজাতেই পারে। কারণ আপনি যখন তেল পাবেন না, আপনাকে তেল কিনতে দেওয়া হবে না, আপনি বাধ্য কি করবেন? যুদ্ধ করবেন। তো আপাতত আমরা দেখি যে চুক্তির ভিতরে কি লেখা থাকে। তবে আমেরিকা আসলে চীনের উপর অত্যন্ত বিরক্ত। এর কারণ হচ্ছে চীন ইরানকে টেকনোলজি দিয়ে সহায়তা করতেছে। দেখুন, যে যে নেভিগেশন, হ্যাঁ, যেমন আমরা রাস্তাঘাটে যখন আমরা ড্রাইভ করি, তখন কোন জায়গায় যাব আমরা মোবাইলে সেট করলে আমাদেরকে ওই নেভিগেশনটা নিয়ে যায়, ওই স্ক্রিন দেখা যায় টার্ন লেফট, টার্ন রাইট, গো স্ট্রেট, এমনকি স্পিড বেড়ে গেলেও বলে স্পিড কমাও। তো বিমানের এরকম নেভিগেশন আছে। আবার যে ক্ষেপণাস্ত্র, তাদেরও নেভিগেশন আছে। এইসব নেভিগেশন গুলো সেই সব দেশই পায় যাদের প্রচুর স্যাটেলাইট আকাশে আছে। যেমন দেখুন স্টারলিংক, স্টারলিংকের একদম পৃথিবীর সব জায়গায় জায়গায় নির্দিষ্ট ব্যবধানে ব্যবধানে স্যাটেলাইট উড়ানো আছে। তো এগুলো দিয়ে তারা মনিটর করে, এবং এগুলো মার্কিন সরকার ব্যবহার করে স্টারলিংক থেকে। তো আমি আগে অনেকবার বলেছি যে আমেরিকার সঙ্গে যুদ্ধ করা মানে হচ্ছে আপনি আমেরিকার শক্তিশালী সেনাবাহিনীর সঙ্গে মোকাবেলা করতেছেন, আমেরিকার আধুনিক অস্ত্রের সঙ্গে মোকাবেলা করতেছেন, এটা তো আছেই। তারপরে আপনি আমেরিকার টেকনোলজি, আমেরিকার ব্যাংকিং ব্যবস্থা, আমেরিকার ডলার সিস্টেম, সবকিছুর সঙ্গে আপনি মোকাবেলা করতেছেন। এত সহজ না। সুতরাং এটা আমেরিকার আছে। কিন্তু এই যে বিশাল নেভিগেশন, যেটা ওই আমেরিকান নেভিগেশন সিস্টেম, যেটা বিমান ইউজ করে, মানে প্লেন গুলা ইউজ করে বা অন্যান্য অনেকে ইউজ করে, এই সিস্টেম ব্যবহার করে আপনি আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করতে পারবেন না। মনে করেন আপনি একটা ক্ষেপণাস্ত্রে নেভিগেশন সেট করলেন যে এটা অমুক জায়গায় গিয়ে বাস্ট হবে, বলে দিলেন, ক্ষেপণাস্ত্র উড়লো উড়লো উড়লো, হঠাৎ করে মাঝপথে আমেরিকা সেই ক্ষেপণাস্ত্রের নেভিগেশন সিস্টেম বন্ধ করে দিল, তখন ক্ষেপণাস্ত্রটা দিগ্ভ্রান্ত হয়ে অন্য জায়গায় পড়ে যায়। এই কারণে ইরান চাইনিজ ভাইডু নেভিগেশন ব্যবহার করে, এটা চায়নার। এটা ইচ্ছা করলেই কিন্তু আমেরিকা বন্ধ করতে পারে না। এবং সেই ক্ষেপণাস্ত্র গিয়ে একদম নির্দিষ্ট টার্গেটে 1 ইঞ্চি এদিক ওদিক হবে না, যেখানে বলবে সেখানে গিয়ে থাকবে। যদি না ইসরায়েল ইন্টারসেপ্টর মেরে আগে থেকে বন্ধ করে দেয়, বাট ইসরায়েলের ইন্টারসেপ্টর শেষ হয়ে গিয়েছে, সে তারা আগের মতো পারতেছিল না। হ্যাঁ,
তো এই সমস্ত বিভিন্ন কারণে আসলে চায়নার উপরে কিন্তু আমেরিকা খেপা। এখন দেখা যাক সেই চুক্তিতে কি লেখা থাকে, যে আসলে ইরান চায়নাকে তেল বিক্রি করতে পারে কি পারে না। তো আমার মনে হয় না এমন কোনো কিছু লেখা থাকবে। মূলত এরকম হতে পারে যে হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। আসলে হরমুজ প্রণালী থেকে যেই টোল আদায় করার কথা ভাবছে ইরান, এটা আসলে অবাস্তব, এটা হয় না। সুয়েজ খাল থেকে টোল আদায় হয়, কারণ সুয়েজ খাল তারা খনন করেছে। আগে এখানে কিন্তু কোনো নদী ছিল না বা খালও ছিল না, এটা মাইলের পর মাইল এটা খনন করা হয়েছে। বাট তারপরেও তো সুয়েজ খাল নিয়ে অনেক যুদ্ধ বিগ্রহ হয়েছে, ইতিহাস বলে জানতে পারবেন আপনারা। এই সুয়েজ খাল কিন্তু মিশর একদিনে পায় নাই, দীর্ঘদিন ধরে সুয়েজ খাল বেদখল ছিল। আমেরিকা, রাশিয়া, ইংল্যান্ড তারা প্রচুর ফাইট করেছে, ফ্রান্স এই সুয়েজ খাল নিয়ে ইতিহাসে এগুলো আছে। এখন এই হরমুজ প্রণালী যদি ইরান টোল নেয়, জিব্রাল্টার দিয়ে আবার ইউরোপিয়ানরা টোল নেয়, মাল্লাক্কা দিয়ে আবার সিঙ্গাপুর টোল নেয়, তাহলে এগুলো তো হয় না, তাই না? এগুলো হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের লঙ্ঘন। ইউরোপিয়ান কান্ট্রিগুলো বলতেছে ট্রাম্প যুদ্ধ শেষ করার পর তারা ইরানের সঙ্গে আলোচনা করবে কিভাবে হরমুজ প্রণালী আবার খোলা যায়। তবে একটা ব্যাপার খুবই নিশ্চিত, সেটা হচ্ছে যে ইরান বর্তমানে ইউরোপিয়ানদের বন্ধু হওয়ার পথে। ইউরোপের প্রতিটি দেশ তারা আমেরিকার বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং তারা ইরানের পক্ষে অবস্থান নিয়েছে। সুতরাং একটা চুক্তি হবে, সেই চুক্তিতে ইরান বলবে আমরা আর পারমাণবিক অস্ত্র তৈরি করবো না আগামী 20 বছর, বাট গোপনে গোপনে করতেও পারে। দ্বিতীয়ত, হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে ওপেন আগের মতো। তৃতীয়ত, ইরানের যে জব্দকৃত সম্পদগুলো প্রায় $100 বিলিয়ন, ওগুলো ইরানকে ফেরত দেওয়া হবে। যদিও সব পাবে না, কারণ কিছু বৈদেশিক দেনা ছিল, ওগুলো হয়তো তারা এখন এই মুহূর্তে ক্লেম করতে পারে। আরো কিছু বিষয় আছে, যেমন প্রক্সি যোদ্ধা হামাস, হুতি, হেজবুল্লাহ, এদেরকে আসলে সহায়তা দিবে কিনা। আমি হামাসের কোনো কাজ আমার দেখি না, হয়তো হামাস শেষ হয়ে গিয়েছে। ইসরায়েল গাজায় যে গণ হত্যা চালিয়েছে, তারপর থেকে আসলে হামাস একদম পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে পড়েছে। আমি হামাসের আর কোনো কাজ দেখি না। তবে হেজবুল্লাহ এবং হুতিদেরকে ইরান সহায়তা দিবে না এই মর্মে চুক্তিপত্রে কিছু থাকে কিনা, সেটাও দেখার বিষয়। কিন্তু আমার মনে হয় যে চুক্তিপত্রে যাই থাকুক না কেন, ওই হামাস এবং হেজবুল্লাহকে ইরান সহায়তা দিয়েই যাবে। বাট আমরা দেখতে চাই চুক্তিপত্রে কি থাকে। যাই হোক, চুক্তি হবে ইরানের সঙ্গে, শান্তি ফিরে আসবে মধ্যপ্রাচ্যে প্রত্যাশা করি। বাট এর ফলে কিন্তু একটা বড় ভূরাজনৈতিক পরিবর্তন হয়ে গেল। প্রথমত, পাকিস্তান পৃথিবীতে অন্যতম একটি প্রভাবশালী দেশ হিসাবে আবির্ভূত হলো। এবং দেখুন আপনারা যে পাকিস্তান এমন ভাবে কাজ করেছে যে আমেরিকা বলতেছে আমরা পাকিস্তানকে বিশ্বাস করি পুরোপুরি, আবার ইরান বলতেছে আমরাও বিশ্বাস করি। এবং ইরানের যে দুইজন নেতা তারা এসেছেন আরো কয়েকজন সহ, তারা বলেছেন যে পাকিস্তান আলোচনা করতে গেলে যদি ইসরায়েলের মুসাদ আমাদেরকে হত্যা করে, তখন পাকিস্তান বলছে যে তোমাদের 100% গ্যারান্টি দেওয়া হবে যে এই পাকিস্তানে ইসরায়েলিরা তোমাদেরকে মারতে পারবে না। এবং ইরান বিশ্বাস করেছিল। ইরানের আলোচকরা তাদের সঙ্গে কোনো সিকিউরিটি আনেনি, যেটা আমেরিকা এনেছে। তারা বিশ্বাস করেছে পাকিস্তানকে, আলোচনা করেছে। তাহলে পাকিস্তানের উপর কিন্তু আমেরিকাও খুশি, ইরানও খুশি। তাহলে এখানে পাকিস্তান একটা আলোচক হিসাবে এসেছে। বাট পাকিস্তানকে পছন্দ করতেছে না আরব আমিরাত। আরব আমিরাত বলতেছে যে পাকিস্তান হচ্ছে এদেরকে এই মানে কি দরকার, আমরা ফাইট করবো ইরানের বিরুদ্ধে, সেখানে আলোচনা করে আমেরিকার সঙ্গে চুক্তি করে তো আসলে আমাদের উদ্দেশ্য তো ইরানের সঙ্গে যুদ্ধ করা, এটা আরব আমিরাত বলতেছে। এই কারণে বিরক্ত হয়ে আরব আমিরাত বলতেছে পাকিস্তানকে, তোমাদের কাছে যে $3.5 বিলিয়ন পাবো ওটা ফেরত দিতে হবে, তোমাদেরকে আমরা হেল্প করবো না। এখন পাকিস্তান পড়ে গেল বিপদে। এরপরই দেখুন, সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের একটা সামরিক চুক্তি আছে। তো সৌদি আরব পাকিস্তানকে বলতেছে যে দেখো, তোমরা আমাদেরকে কিছু ফাইটার প্লেন দাও, দিয়ে মোতায়েন করো, তোমাদের সেনাবাহিনী, তোমাদের ফাইটার প্লেন, তোমাদেরই সব, আমাদের নিরাপত্তা দেওয়া, তোমরা খরচ যা লাগে আমরা দিয়ে দেবো। পাকিস্তান বলছে ঠিক আছে। এবং সৌদি আরব কিন্তু মন থেকে চেয়েছিল এটা চুক্তি হোক আমেরিকার সঙ্গে এবং ইরানের সঙ্গে, কারণ সৌদি আরবে কিন্তু অনেক সমস্যা আছে। আসলে বিভিন্ন দেশের সমস্যাগুলো বিভিন্ন কেন্দ্রিক। প্রতিটি গালফ কান্ট্রি কিন্তু নিজের কথা চিন্তা করে, এদের ভিতরে কিন্তু বৃহত্তর ইউনিটি নাই। যে করে সৌদি আরব, কাতার, কুয়েত, আরব আমিরাত, এরা একদম ভাই ভাই একসঙ্গে না, এরা আসলে এদের ভিতরে বিভাজন আছে। এরা সবাই নিজেদের স্বার্থের কথা চিন্তা করে। এবং সৌদি আরব চেয়েছিল একটা চুক্তি হয়ে যাক। তো এই কারণে সৌদি আরব পাকিস্তানের উপর খুশি, কাতারও খুশি, কারণ কাতারের সঙ্গে কিন্তু ইরানের বিশাল স্বার্থ আছে, প্রতিবেশী দেশ। এখন পাকিস্তানের এই ভূমিকায় খুশি হয়ে কাতার এবং সৌদি আরব বলতেছে পাকিস্তানকে আমরা আরো $5 বিলিয়ন লোন দিব। এখন ওদের কাছ থেকে 5 বিলিয়ন নিয়ে আরব আমিরাতকে 3.5 বিলিয়ন দিয়ে দিলিত হয়ে যায়, হাতে থাকে আরো $1.5 বিলিয়ন। যেটা বললাম যে বাহরাইন এবং আরব আমিরাত তারা আরো আমেরিকার উপর নির্ভরশীল হয়ে পড়বে এবং তারা ইসরায়েলের উপর আরো বেশি নির্ভরশীল হয়ে পড়বে। পক্ষান্তরে সৌদি আরব পাকিস্তান এবং ইংল্যান্ডের উপর নির্ভরশীল হয়ে পড়বে এই নিরাপত্তার জন্য। কেউ কিন্তু আর আমেরিকার উপর একক নির্ভরশীল থাকবে না। আর কাতার, কুয়েত, ওমান, এরা আমেরিকার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখবে এবং ইরানের সঙ্গেও ভালো সম্পর্ক বজায় রাখবে এবং
ইরানের কাছ থেকেও তারা বিভিন্নভাবে নিরাপত্তা সহায়তা নিবে। কেউই এরকম ভাবে আমেরিকার সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না। এটাই হবে ইরানের সঙ্গে চুক্তির পরে ভূরাজনৈতিক পরিবর্তন। যাই হোক দর্শক, আমরা সাধারণ মানুষ, আমরা চাই সমস্ত বিশ্বে শান্তি ফিরে আসুক, পক্ষান্তরে আমাদের বাংলাদেশেও শান্তি বিরাজ করুক।